বিদেশিরা নয়, জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বলেছেন মির্জা ফখরুল। হতাশ না হবার আহ্বান। এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, মন্তব্য নাহিদের। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতেও সংস্কার দরকার, বলেছেন আলী রিয়াজ। গণহত্যার দৃশ্যমান বিচার ও জরুরি সংস্কার ছাড়া নির্বাচন নয়, বলেছেন ডাক্তার শফিক। লেভেল প্লেইং ফিল্ড দাবি। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্টের আবেদন, ট্রাইব্যুনালে মামলা আগামীকাল। দেখছিলেন ক্রং সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিয়েছেন, তার বিশ্বাস তিনি সফল হবেন। সবাইকে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগ আয়োজিত এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতির সমস্যা বরাবরই আছে, তারপরও প্রান্তিক জনগণের কথা যেদিন চিন্তা করা হবে সেদিন একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পারা যাবে। সেখানেই বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটি লুকিয়ে আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, এদেশের জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, তবে এটি চাপিয়ে দেওয়া যাবে না, এটি চর্চার বিষয়। বিএনপি মহাসচিব বলেন, 24-এর আন্দোলনে কয়েক হাজার তরুণের তাজা প্রাণ চলে গেছে। এই লড়াইয়ে সত্যিকার অর্থে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখিয়েছে। চারিদিকে সবার কথা শুনলে হতাশ মনে হয় জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে হতাশ না হওয়ার আহ্বান জানান। সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সাহায্য। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে নির্বাচন শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন বলে বিশ্বাস করে জনগণ। সকালে নাটোরে জিয়া পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, নির্বাচন যদি দোদুল্যমান থাকে তাহলে এটা পলিটিক্যাল ডিটারমিনেশন, এতে জনগণের আস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। একই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফায় সকল সংস্কার রয়েছে, দেরি না করে অতি সত্বর নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছে। আর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কারণ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে, সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে। কারণ আমাদের নেতা তারেক রহমান 31 দফার কথা আপনারা শুনেছেন, 22 সালে দিয়েছেন। বিচার ব্যবস্থা, সংবিধান, গণতন্ত্র যা কিছু আছে, পার্লামেন্ট, সব কিছু এই তারেক রহমান সাহেবের 31 দফার কথা উনি দিয়ে দিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, দেশের সংস্কারও হবে, নির্বাচনও হবে। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা সদর ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আনি আরও বলেন, যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, কর্তৃত্ববাদ ধ্বংস হোক, এটি আগামী দিনের স্লোগান। গণহত্যার জন্য সর্বপ্রথম শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপির এই নেতা। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মিছিল করার চেষ্টা করছে, বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসকে আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। ডক্টর ইউনূস বলেন, সরকার নিশ্চিত করতে চায় যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ANFREL এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকারকালে ANFREL বাংলাদেশে তাদের চলমান উদ্যোগগুলো তুলে ধরে বিশেষত স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতির কথা জানায়। ফ্যাসিবাদের বিলোপ ও রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। শুধুমাত্র কোনো ব্যক্তি বা দলকে সরিয়ে অন্য ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো এর উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐকমত প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে। শনিবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। কমিশনের পক্ষে ঐকমত্য ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে 5 জন এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সংবিধানের কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘ 15 বছর ধরে যে শাসন বছরের মতো বসেছিল আমাদের বুকের উপর, তাকে আপনারা আপনাদের দৃঢ়তা, সাহসিকতা দিয়ে, আপনাদের নির্ভীক অবিচল প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আপনারা অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছে, প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত শাসককে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থান। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণহত্যার দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি কথা বলেন। জামাত আমির আরও বলেন, ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি। তার দল ফ্যাসিবাদ দূর করতে কাজ করছে বলেও তিনি জানান। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক হবে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো থাকলে তারাও ভালো থাকবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীত করা সহ বিভিন্ন দাবিতে জনসভা করে জামাত। কোনো নির্বাচনের আগে অবশ্যই 2টি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই 2টা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন, এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি।
শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরও 90 দিনের মধ্যে আলাপ আলোচনা করে জিরো ট্যারিফ আনার সুযোগ আছে বলে মনে করেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। একই সঙ্গে দেশীয় সংকটগুলো থেকে বের হয়ে আসার কার্যকর উদ্যোগ নিলে পোশাক খাতকে আরও এগিয়ে নেওয়া যাবে বলেও তিনি জানান। শনিবার এক ওয়েবিনারে এসব কথা বলেন বিকেএমই এর সভাপতি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ধাক্কা সামলাতে এখনই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পাশাপাশি বাজার ও পণ্যের বহুমুখীকরণ করতে হবে। গ্লোবাল লেবার অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান ডক্টর নিয়াজ আসাদুল্লাহর সঞ্চালনায় ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সিডনি পলিসি অ্যানালাইসিস সেন্টারের অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জ্যোতি রহমান। 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে খুলনা সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে গিয়ে সমবেত হন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। 6 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে গাজীপুরের শিক্ষার্থীরা। এই সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানের পাশাপাশি সরকারকে দাবি পূরণের অনুরোধ জানান তারা। একই দাবিতে মাথা ও গলায় লাল কাপড় পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। দুপুরে দেওলা এলাকায় ময়মনসিংহ রোডে তারা মানববন্ধন শেষে বিক্ষোভ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের ডিপ্লোমা শিক্ষার্থীরা। সকালে পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে, তবে দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। নরসিংদীতে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাধবদীর বালুসাইরে নিজ ঘর থেকে ওই নারীর এবং বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে তার স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাধবদীর বালুসাইর এলাকার মানসুরা বেগম ও তার স্বামী রাজু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে গৃহবধূ মানসুরা বেগমকে হত্যা করে পালিয়ে যায় তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া। পরে বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার মাঝরাতে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন ডেস্ক রিপোর্ট। মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই রিলংপোই বা পানি উৎসব শেষ হয়েছে। সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসবে মেতেছিল পার্বত্য এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠীরা। শনিবার দুপুরে রাঙ্গামাটির চিংলা মং মারিয়া স্টেডিয়ামে এই উৎসব উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও তার স্ত্রী কন্যা, ইতালি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সহ ডাচেস আইনবিদ। পানি উৎসবের পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবটি পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়। গাজায় নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে মানিকগঞ্জে। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে তা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাগুরা অডিটোরিয়ামে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় জেলার 4টি উপজেলার প্রায় 200 জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
1000 শয্যার চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, হাসপাতালটি নির্মাণ হলে উত্তরাঞ্চল সহ সারা দেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বৃহৎ এই হাসপাতাল স্থাপনের পর্যাপ্ত সরকারি সম্পত্তি রয়েছে বলে জানান তিনি। এদিকে ঠাকুরগাঁয়েও চীন বাংলাদেশ মৈত্রী সুপার বিশেষ হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। আমরা ঠাকুরগাঁওবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। ঠাকুরগাঁওয়ে এই হাসপাতালটি প্রতিষ্ঠা হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর কিছু অংশ মিলিয়ে প্রায় 40 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে মনে করে জেলাবাসী। কিশোরগঞ্জে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান। গত 21 ডিসেম্বর কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে জেলার 65টি শিক্ষা প্রতিষ্ঠানের 1321 জন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 720 জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি দেওয়া হয়। আনন্দ ঘন পরিবেশে ব্যবসায়ীদের মিলন মেলা ও র্যাফেল ড্র হয়েছে সাভারে। সাভার নিউ মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার নিউ মার্কেটের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার নিউ মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আলহাস মোহাম্মদ ইলিয়াস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিদেশিরা নয়, জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বলেছেন মির্জা ফখরুল। হতাশ না হওয়ার আহ্বান। এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, মন্তব্য নাহিদের। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতেও সংস্কার দরকার, বলেছেন আলী রিয়াজ। গণহত্যার দৃশ্যমান বিচার ও জরুরি সংস্কার ছাড়া নির্বাচন নয়, বলেছেন ডাক্তার শফিক। লেভেল প্লেইং ফিল্ড দাবি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্টের আবেদন, ট্রাইব্যুনালে মামলা আগামীকাল। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।